WBSLST 2025 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিউ বিজ্ঞপ্তি অনুসারে আগামী সেপ্টেম্বর মাসে যে এসএলএসটি পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষার ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এই কবিতাটি লিখেছেন রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই কবিতাটি আমি আজকে লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আলোচনা করতে যাচ্ছি। আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা আগামী সেপ্টেম্বর মাসে নিউ এসএলএসটি 2025 পরীক্ষায় বসতে যাচ্ছেন ইংরেজি সাবজেক্ট নবম দশম শ্রেণীতে, তারা প্রত্যেকেই যদি আজকের আমার আলোচনা মন দিয়ে শোনেন, তাহলে আমি এইটুকু বলতে পারি, আগামী পরীক্ষাতে এই টপিক থেকে অর্থাৎ শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ কবিতাটি থেকে যে প্রশ্নগুলো, যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা ইজিলি করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই কবিতাটি আমি শুরু করব। এই কবিতাটি শুরু করার পূর্বে এই কবিতার পূর্ব বিষয় সম্পর্কে আমি একটু আলোচনা করছি। এই কবিতাটাকে লেখা হয়েছিল, মানে এই কবিতাটি লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1799 খ্রিস্টাব্দে, এবং এই কবিতাটি পাবলিশড হয়েছিল 1800 খ্রিস্টাব্দে লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে। এবং এই কবিতাটিকে লেখা হয়েছিল আয়াম্বিক ফুট, তবে এখানে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারকেও অনুসরণ করা হয়েছিল। কি বললাম? এখানে আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারকেও এখানে অনুসরণ করা হয়েছিল। এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ। বিভিন্ন ক্রিটিক্স এই কবিতাটিকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেছেন। ক্রিটিক্স জিওফ্রি ডুরান্ট বলেছেন যে এই কবিতাতে লুসির গ্রোথ, পারফেকশন এবং ডেথ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে ইন পালগ্রিমস গোল্ডেন ট্রেজারি, এইখানে পালগ্রিমস গোল্ডেন ট্রেজারিতে বলা হয়েছে এই কবিতার অন্য একটি নাম আছে, সেই নামটি হচ্ছে দ্য লাস্ট লাভ। এই হচ্ছে মানে কবিতা আলোচনার পূর্ব বিষয়। তবে এই কবিতাতে যে লুসি একটি ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে বিভিন্ন ক্রিটিক্স বিভিন্ন মতবাদ এখানে প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন লুসি হলো একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিয় বোন ডরোথি। আবার কেউ কেউ বলেছেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের অ্যানেথ ভেরাম নামে একজন মহিলাকে তিনি ভালোবাসতেন। তিনি এখানে লুসি বলতে সেই তার বিলাভেডকে বুঝিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন এটা হচ্ছে কবির নিজের মনের আবিষ্কার, তিনি মন থেকে একটা মহিলার কথা এখানে তিনি উপস্থাপন করতে চেয়েছেন, এখানে হচ্ছে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। সর্বোপরি লুসি বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে চাইনি। এই লুসি মানে ক্যারেক্টারের মধ্য দিয়ে ক্রিটিক্সরা বিভিন্ন মনোভাব এখানে ব্যক্ত করেছেন। তো এই হচ্ছে বিষয়। লুসি এক কথায় বলা যেতে পারে যে লুসি হচ্ছে এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ভীষণভাবে ভালোবাসতেন, এবং এই লুসির বেড়ে ওঠা, লুসির মানে এডুকেশন এবং লুসির বিয়োগ অর্থাৎ পরলোক গমন, এই বিষয়গুলোই কিন্তু এই লুসি কবিতার মধ্য দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখন আমি আলোচনা করতে যাচ্ছি শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ নামক কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। চলো শুরু করি। She dwelt among the untrodden ways, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। She dwelt, she refers to the beloved of William Wordsworth. এখানে she বলতে লুসিকে বোঝানো হয়েছে, যে লুসি বসবাস করত। ডুয়েল্ট মানে হচ্ছে বসবাস করত। অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, আনট্রোডেন শব্দের অর্থ হচ্ছে আইসোলেটেড অ্যান্ড রিমোট প্লেস নট অফেন ট্রাভেলড বাই আদার্স, মানে মানব জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া
একটা জায়গা, যে জায়গাটা প্রত্যন্ত একটি জায়গা, যে জায়গাতে কোনো ট্রাভেলার, কোনো পথিক বা কোনো মানুষ কোনোদিন ওই রাস্তা দিয়ে পরিভ্রমণ করেনি বা যাতায়াত করেনি, এইরকম একটা লোনলি, এরকম একটা নিঃসঙ্গ, এইরকম একটা আইসোলেটেড জায়গাতে সে বসবাস করত। তাহলে শি ডোয়েল্ট, সে বসবাস করত, অর্থাৎ লুসি বসবাস করত, এবং দ্য আনট্রোডেন ওয়েজ, যে রাস্তা দিয়ে, যে জায়গাতে মানুষ কোনোদিন পদচারণা করেনি বা যায়নি, এরকম একটা নিঃসঙ্গ জায়গায় সে বসবাস করত। বিসাইড দ্য স্প্রিং অফ ডাব, বিসাইড মানে পাশে, স্প্রিংস মানে হচ্ছে উৎপত্তিস্থল, অফ ডাব, ডাব হচ্ছে ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ নদী, যে নদীটির উৎসস্থল, যে উৎসস্থলটা ছিল খুবই নিঃসঙ্গ এবং লোনলি, সেই রকম একটা জায়গাতে, ডাব নদীর উৎসস্থলের পাশে, যে নির্জন জায়গাতে কোনো মানুষ কোনোদিন পদচারণা করেনি বা যাতায়াত করেনি, সেই রকম একটা জায়গাতে কিন্তু লুসি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিলাভেড বসবাস করত। মানে এখানে বলতে পারি লুসি ইনহ্যাবিটেড এ সলিটারি লুক অফ নেচার, প্রকৃতির কূলে নিঃসঙ্গ নিস্তব্ধ একটি জায়গাতে সে বসবাস করত। বিসাইড দ্য স্প্রিং অফ ডাব, মানে ডাব নদীর উৎসস্থলের পাশে, এইখানে সে বড় হয়েছে এবং এখানে সে বসবাস করেছে। এইখানে বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যামিডস দ্য লাস গ্রিন সারাউন্ডিং, মানে সবুজ প্রকৃতির মধ্যে সে সেখানে বেড়ে উঠেছে এবং সে সেখানে নেচার দ্বারা প্রতিপালিত হয়েছে। এক কথায় প্রকৃতির দ্বারা লালিত পালিত লুসি ডাব নদীর উৎসস্থলের পাশে, ডাব নদীর উৎসস্থলের পাশে একটা জায়গাতে, নির্জন জায়গাতে সে বসবাস করত। A maid whom there were none to praise and very few to love. মেড শব্দের অর্থ ঝি, দাসী, পরিচারিকা, এই সমস্ত কিছু হয়। আবার মেড শব্দের অর্থ কুমারী মেয়ে অথবা অবিবাহিত তরুণকে বোঝানো হয়েছে। তাহলে এখানে অবিবাহিত তরুণী বলতে লুসি হচ্ছে, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিলাভেড লুসিকে বোঝানো হয়েছে। তাহলে এ মেড রেফার্স টু দ্য বিলাভেড অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যে হচ্ছে অবিবাহিত একটি তরুণী। হোম, যাকে, দেয়ার আর নান টু ফ্রেজ, মানে সেখানে কেউ তার প্রশংসা করার মতো ছিল না। তার মানে যেহেতু লুসি মানে মানব জগৎ থেকে অনেক দূরে আইসোলেটেড প্লেসে নিঃসঙ্গ জায়গাতে বসবাস করত, পৃথিবীর খুব কম লোকই তাকে জানতো, সেজন্য তাকে প্রশংসা করার মতো লোকও ছিল খুবই কম। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং খুব অল্প সংখ্যক লোক ছিল যে তাকে ভালোবাসত। ভেরি ফিউ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়ান অফ দেম, মানে একমাত্র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই তাকে ভালোবাসত, তাকে প্রশংসা করত। তাছাড়া অন্য কেউ এই পৃথিবী তাকে ভালোবাসার মতো তার সুযোগ ছিল না, কারণ অন্য কেউ তার সম্পর্কে খুব একটা বেশি জানতো না। তারপর দ্বিতীয় স্ট্যান্ডাতে আছে, এই দ্বিতীয় স্ট্যান্ডাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে দ্য রিলেশন বিটুইন লুসি অ্যান্ড নেচার, এবং প্রকৃতির সঙ্গে লুসির একটা তুলনা করেছেন এখানে। মানে এখানে ইউনিক বিউটি, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখানে প্রকাশ করতে চেয়েছেন। এ ভায়োলেট বাই এ মসি স্টোন, এ ভায়োলেট হচ্ছে একটা খুব উজ্জ্বল বর্ণের একটা ফুল, সেই ভায়োলেট ফুলের সঙ্গে তুলনা করেছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে। বাই এ মসি স্টোন মানে হচ্ছে শ্যাওলা আচ্ছাদিত একটা পাথর, যে শ্যাওলা আচ্ছাদিত পাথর দ্বারা আবৃত হয়ে খানিকটা ঢাকা অবস্থায় এই ভায়োলেট ফুলটা অবস্থান করছে। হাফ হিডেন ফ্রম দ্য আই, যে ভায়োলেট ফুলটা আমাদের চোখ থেকে খানিকটা অর্ধ লুকায়িত অবস্থায় আছে। তাহলে এখানে ভায়োলেট ফুল হচ্ছে লুসি, আর লুসি যেহেতু সমস্ত মানুষের কাছ থেকে অনেক দূরে নিঃসঙ্গ একটা জায়গায় বসবাস করে, তাই সে আমাদের কাছ থেকে অনেকটা লুকিয়ে আছে বা অর্ধ লুকায়িত অবস্থায় আছে। সেই জন্য এখানে বলা হয়েছে ভায়োলেট ফুলের মতো লুসি
মস আচ্ছাদিত পাথরের দ্বারা আড়াল হয়ে অর্ধ লুকায়িত অবস্থায় আছে আমাদের চোখ থেকে। তারপরে বলেছেন ফেয়ার অ্যাজ এ স্টার, মানে সে আকাশের তারার মতো সুন্দর। আকাশের তারা যেমন খুবই সুন্দর হয়, ঠিক ততটাই সুন্দর হচ্ছে লুসি এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে। হোয়েন অনলি ওয়ান, যখন একমাত্র একটি স্টার, অনলি ওয়ান মানে একটি স্টার ইজ শাইনিং ইন দ্য স্কাই, যখন আকাশে একটি মাত্র তারা তার আলোক দিয়ে, তার শোভা দিয়ে গোটা আকাশকে শোভাময় করে তুলেছে, ঠিক সেরকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে লুসি হচ্ছে একটি তারার মতো। সে একমাত্রই তারা। সে কি করেছে, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনের জগৎটাকে সম্পূর্ণভাবে শোভাময় করে তুলেছে। এখানে লুসিকে তুলনা করা হয়েছে ভায়োলেট ফুলের সঙ্গে, যে মস আচ্ছাদিত স্টোন দ্বারা, পাথর দ্বারা খানিকটা আড়াল হয়ে থাকার কারণে সে আমাদের কাছে অর্ধ লুকায়িত অবস্থায় আছে। এবং দ্বিতীয় তুলনাটি করেছেন আকাশের তারার সঙ্গে, যে আকাশে একটি মাত্র তারা, যে তারাটা তার ব্রাইটনেস, তার শোভা, তার সৌন্দর্য এতটাই বেশি যে গোটা আকাশমণ্ডলীকে সে শোভাময় করে তুলেছে। এইভাবে দ্বিতীয় স্ট্যান্জার মধ্য দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে লুসির তার সৌন্দর্য এবং তার প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে উপস্থাপন করেছে। এবার 3 নম্বর স্ট্যান্জা, শি লিভড আননোন। শি বলতে এখানে ওই লুসিকে বোঝানো হয়েছে। সে সম্পূর্ণভাবে আননোন মানে অজানা জগতে, সমস্ত মানুষের কাছ থেকে অজানা অবস্থায়, অপরিচিত অবস্থায় বসবাস করে। অ্যান্ড ফিউ কুড নো, এবং খুব অল্প সংখ্যক মানুষই তাকে জানে। ঠিক সেই সময় এরকমভাবে প্রকৃতির দ্বারা লালিত পালিত হতে হতে যখন হোয়েন লুসি সিজ টু বি, যখন লুসি কি করলো, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখানে সিজ টু বি শব্দের এই ফ্রেজটার অর্থ হচ্ছে ডাইড, অর্থাৎ হঠাৎ এইভাবে লুসি যখন প্রকৃতির কূলে বসবাস করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল, যখন মরে গেল, তখন লেখকের কি অবস্থা হলো এবং পৃথিবীর অন্যান্য মানুষ এবং অন্যান্য বস্তুর বা অন্যান্য জগতের কি অবস্থা হলো, সেটাই তিনি এখানে তুলে ধরেছেন। কি বলেছেন, যখন তার মৃত্যু হয়ে গেল, বাট শি ইজ ইন হার গ্রেভ, লুসি যখন সমাধিস্থলে অবস্থান করছে, তার সমাধিতে, অ্যান্ড ওফ দ্য ডিফারেন্স টু মি, ওফ তার এই মৃত্যু, তার এই সমাধিতে বসবাস করা কবির কাছে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল। মানে এই কবির এই বিষয়টা কবির মনে অত্যাধিক ভারাক্রান্ত হয়ে গেল এবং খুব দুঃখপূর্ণ মনে পরিণত হলো। এই কারণে এখানে কি বলা হয়েছে, দো হার ডেথ মেড নো ডিফারেন্স টু দ্য ওয়ার্ল্ড, যদিও তার মৃত্যু এই পৃথিবীর কোনো পরিবর্তন করতে পারেনি, টু দ্য পোয়েট ইট ওয়াজ ডেথ ব্লো, কিন্তু এই লুসির মৃত্যুটা কবির কাছে ছিল ডেথ ব্লো, অর্থাৎ এমন একটা আঘাত, যে আঘাতের ফলে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই মৃত্যু হওয়ার মতো যন্ত্রণা সে উপভোগ করেছিল। তার মৃত্যুতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও মৃত্যু হতে পারে, সেই জন্য এটাকে ডেথ ব্লো হিসাবে তিনি কল্পনা করেছেন। ইট লেফট হিম সেল শকড অ্যান্ড সাবমার্জড ইন অ্যান ওশান অফ গ্রিফ, মানে লুসির এই মৃত্যুটা কবিকে এমন মুহ্যবান, এমন দুঃখময় করে তুলেছিল, যেন কবির মনে হয়েছিল তাকে দুঃখের সাগরে তাকে নিমজ্জিত করে দিয়ে গেল। হি কেম টু দ্য পেনফুল রিয়ালাইজেশন অফ দ্য ইয়ানিং গ্যাপ বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, এবং লুসির মৃত্যুর পরে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বেঁচে থাকা থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময়টাই লুসির বিয়োগান্তে, লুসির অনুপস্থিতিতে একটা অদ্ভুত যন্ত্রণাদায়ক অনুভূতি নিয়ে এসে বসবাস করেছিল। অর্থাৎ লুসিকে হারিয়ে তার মন অত্যাধিক ভারাক্রান্ত এবং দুঃখময় হয়ে উঠেছিল। এই প্রসঙ্গে বাংলা সাহিত্যের একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল। প্রাকচৈতন্য যুগের শ্রেষ্ঠ কবি কৃত্তিবাস ওঝার লেখা রামের বিলাপ কবিতায় রাম তার স্ত্রী সীতাকে নিয়ে পঞ্চবটি বনে বাস করছিল। সেই সময়তে রাবণ
রামের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ সেই কুটিরে এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। তখন সীতা কে হারিয়ে রামচন্দ্রের মনে যে দুঃখ হয়েছিল সেই দুঃখ প্রকাশ করার জন্য তিনি বলেছিলেন যে সীতা জ্ঞান সীতা দেন সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। অর্থাৎ সীতাকে হারিয়ে রামচন্দ্র মণিহারা ফণির মতো নির্জীব হয়ে গিয়েছিল, তার সমস্ত কর্মক্ষমতা হারিয়ে গেছিল। কিন্তু এখানে দেখছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বিলাভেড তার প্রিয়তমা লুসিকে হারিয়ে এমন একটা দুঃখের সাগরে পতিত হয়েছে যে সমস্ত পৃথিবীটা তার কাছে যেন অন্ধকারময় হয়ে উঠেছে, সমস্ত পৃথিবীটা তার কাছে দুঃখময় হয়ে উঠেছে। এই যন্ত্রণা, এই অসীম যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। তাই তিনি বলেছেন যে এই পৃথিবীর কোনো মানুষের মধ্যে কোনো ইফেক্ট পড়েনি, এই পৃথিবীর কোনো বস্তু জগৎ প্রাণী জগতের উপর কোনো ইফেক্ট পড়েনি, কিন্তু সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ থেকে আমি সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। আমার জগৎটা যেন শূন্য হয়ে গেছে, আমার মনের অন্ধকার সম্পূর্ণভাবে ঘনিয়ে এসেছে এবং গোটা পৃথিবীটাই আমার কাছে মনে হয়েছে খুবই খুবই দুঃখময় এবং যন্ত্রণাদায়ক, রামচন্দ্রের মতো। তো যাই হোক, এই হচ্ছে শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন্স পোয়েম কবিতাটির লাইন বাই লাইন আমি আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে তোমরা তোমার বন্ধু এবং বান্ধবীদের শেয়ার করবে। বেস্ট অফ লাক এভরিবডি, ভালো থাকবে সবাই।